হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে গত 5ই জুন আমি আমার ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য আসলে ফাইল জমা দিয়েছিলাম। তো আমার ডেলিভারি ডেট ছিল 12ই জুন, আজকে 12 তারিখ। তো জমা দেওয়ার 3 দিন পরেই দেখি যে আসলে ইওর ভিসা ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড। হ্যাঁ, তো এরপরে আবার চেক করতে থাকি, একদিন পরে দেখি সেম স্ট্যাটাস। তো গতকালকে দেখি যে ইওর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড। তো আজকেও দেখতেছি সেম। ঠিক 12:30 যখন বাজে, 12:30টার দিকে আপডেট দেখলাম যে ওই fasttrack.net যে লিঙ্কটা, সেটাতে তো আসলে চেক করা যায় যে স্ট্যাটাসটা আসলে কী হলো। প্রসেস ইনিশিয়েটেড, তারপর রেডি ফর ডেলিভারি। তো সেকেন্ড স্টেপ পর্যন্ত ছিল। 12:30টার দিকে দেখি যে আসলে থার্ড স্টেপ ডান হয়ে গেছে। সাথে সাথেই রওনা দিলাম যে মনে হয় ভিসা হয়ে গেছে। তো দেখি গিয়ে পাসপোর্টটা তুলি। তো এখন চলে আসছি যমুনা ফিউচার পার্কে। তো যমুনা ফিউচার পার্কের ভিতরে এখন ঢুকলাম। এখন যাব আইভেক্স সেন্টারে আমার পাসপোর্টটা তোলার জন্য। তো আশা করছি হয়তোবা পাসপোর্টটা তুললেই বোঝা যাবে যে আসলে কী অবস্থা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে আজকে যমুনা ফিউচার পার্কে দেখতেছি সব দোকান, মানে ভিতরে যে শোরুমগুলো আছে, মানে মার্কেট বন্ধ। বাট ইন্ডিয়ান ভিসার আইভেক্স সেন্টার অবশ্যই খোলা থাকার কথা। তো অনেক লোক দেখতেছি, অনেক লোক আশেপাশে আছে। তো এখন গেটটা আসলে কোন দিক দিয়ে এরা খোলা রাখছে? আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, কালকে পরশুদিন 2 দিন তো বন্ধ। একটু টেনশনেই ছিলাম, বাট আল্লাহর কাছে শুক্রিয়া যে আসলে আজকেই ডেলিভারি ডান স্ট্যাটাসটা আসছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক গড, ফাইনালি ইন্ডিয়ান ভিসা পেয়ে গেলাম। ইটস লাইক এখন মনে করেন যে আমেরিকান ভিসার মতো। হ্যাঁ, তো এই ভিডিওতে আজকে সব কিছু জানাবো, A to Z টোটাল প্রসেসটা। আসলে প্রথমবার যে দিয়েছিলাম তখন আসলে রিজেক্ট করেছিল, পরবর্তীতে আবার দিলাম, এবার আলহামদুলিল্লাহ গ্রান্টেড করছে। তো এই ভিডিওতে সব কিছু ডিটেলস থাকবে, কিছু সতর্কতা, কিছু ভুল ছিল, সব কিছু ডিটেলস থাকবে। তো সাথে থাকেন, A to Z পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে একটা বড় একটা আইডিয়া পাবেন যে আসলে এই ইন্ডিয়ান মেডিকেল ভিসাটা এখন কেন মানে দিচ্ছে আর কেন দিচ্ছে না। ঠিক আছে, তো সাথেই থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, প্রথমেই আমি থ্যাঙ্কস জানাইতে চাই আমি ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ান এম্বাসিকে, যারা আসলে বর্তমানে এই মেডিকেল ভিসা খুব সুন্দরভাবে প্রসেস করতেছে। তো আমি আমার ভিসা পেয়েছি। আমার ভিসা ছিল এটা উইদাউট অ্যাটেন্ডেন্ট সিঙ্গেল মেডিকেল ভিসা। তো আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস, আবারও থ্যাঙ্কস জানাচ্ছি ইন্ডিয়ান হাই কমিশনকে যে আমাকে ভিসাটা দিয়েছে। আচ্ছা, ইন্ডিয়ান ভিসাটা আসলে এখন বর্তমানে এটা একটা খুব ইমার্জেন্সি এবং ভ্যারি নিডফুল একটা জিনিস বাংলাদেশিদের জন্য, যারা বিশেষ করে মেডিকেল পারপাসে ইন্ডিয়া গিয়ে থাকে এবং মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার জন্য প্রতিনিয়ত এখন ইন্ডিয়াতে মানুষ যাচ্ছে, তাদের জন্য এটা ভ্যারি ইমার্জেন্সি। তো আমি একটু বলতে চাই যে আসলে ইন্ডিয়ান মেডিকেল ভিসাটা আমারটাও খুব মানে ইমার্জেন্সি ছিল, যার কারণে আমি গত মে মাসের 7 তারিখে প্রথম জমা দিই। তো প্রথম জমা দেওয়ার পরে 15 তারিখে আমি ডেলিভারি ডেট পাই। তো সেই ডেলিভারি ডেট অনুযায়ী আমি যখন আইভেক্স সেন্টারে যাই, তখন দেখি যে আমার পাসপোর্ট আসে নাই। 2 স্টেপ ডান দেখাচ্ছিল এবং দেখাচ্ছিল ইওর ডিটেলস কুড নট বি ফাউন্ড, এবং আরেকটা সাইটে দেখাচ্ছিল আন্ডার প্রসেস। তো এই দুইটার মানে আসলে আমি বুঝতেছিলাম না। অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এটা আসলে মানে ওয়েটিংয়ের মধ্যে রাখছে আমাকে। অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। ঠিক এই রকম করে প্রায় 28 থেকে 29 দিন পার হয়ে গেছে। দেন একটা স্ট্যাটাস চেঞ্জ হয় ইন্ডিয়ান যে ওয়েবসাইটটাতে আমরা চেক করে দেখি, যেখানে আসলে ভিসা গ্রান্টেড করে বা প্রিন্টেড করে বা রিজেক্ট করে এই টাইপের কিছু। ওই সাইটটাতে আমি চেক করে দেখি যে ইওর ভিসা ইজ আন্ডার প্রসেসিং, হোয়ার ইউ সাবমিটেড, সেখানে যোগাযোগ করেন আর কি পরের দিন, এরকমভাবে নেক্সট ওয়ার্কিং ডে এরকম একটা স্ট্যাটাস ছিল। তো পরে আমি জিজ্ঞাসা করলাম কয়েকজনকে এটার মানে কি। এটার মানে তখন ওরা বললো যে ভাই 99% এই স্ট্যাটাস থাকলে ভিসা আসলে দেয় না, রিজেক্ট করে। তো আমি তো একটু ঘাবড়াই গেলাম। তো তার 2 দিন পরে আসলে ডেলিভারি ডান যে স্ট্যাটাসটা 3 স্টেপ ডান হইলো। এরপর আমি অ্যাম্বাসিতে গেলাম,
গিয়ে পাসপোর্ট দেখি ফাঁকা পাসপোর্ট আমি নিয়ে আসছি, মানে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আমাকে দেয় নাই। তো যাক, জিনিসটা তখন একটু নার্ভাস লাগছিল বা একটু খারাপ লাগছিল। পরবর্তীতে আবার জমা দিলাম 5ই জুন, মানে ঈদের আগের যে লাস্ট ওয়ার্কিং ডে ছিল বৃহস্পতিবার, এই 5ই জুন জমা দিয়ে 12 তারিখে ডেলিভারি ডেট ছিল। জমা দেওয়ার পর থেকে আসলে 3 দিন পরে ইওর ভিসা ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড এই লেখাটা আসে। যখন এটা আসে তখন আমার ছোটো ভাইটা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার তো ভিসা হয়ে গেছে। আমাকে কী বলো, তুমি কি 100% শিওর? তখন সে বললো যে হ্যাঁ ভাই 100% শিওর। আমি বললাম পরে, তখন আমি তৎক্ষণাৎ আমার মানে অনলাইনে গিয়ে আমি স্ট্যাটাসটা চেক করে দেখি যে সেম লেখাটা আসছে। তো পরে একটু হোপ পাইছি যে না, হয়তো বা বিষয়টা হইতে পারে। তার 1 দিন পরে বা 2 দিন পরে আর কি, 2 দিন পরে দেখি যে এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে যে ইওর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড। দ্যাট মিনস কনফার্ম হলাম যে হ্যাঁ ভিসা মনে হয়ে গেছে, কিন্তু 2 স্টেপ ডানই আছে। আজকে দুপুর 12টা 30 মিনিটের পরে আমি যখন চেক করে দেখি যে 2 স্টেপ ডান কি আসলে 3 স্টেপ ডান হয়েছে কিনা, দেখি যে 3 স্টেপ ডান হয়ে গেছে। তো সাথে সাথে যমুনাতে চলে আসি। আসার পরে পাসপোর্ট কালেক্ট করি। লাইন ছিল, মানে লাইনে ভিড় ছিল অনেক আর কি, অনেক মানুষ ছিল, যার কারণে একটু দেরি হয়েছে। তো ভিসাটা হাতে পাওয়ার পরেই দেখি যে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। 6 মাসের ভিসা এবং ট্রিপল এন্ট্রি মেডিকেল, আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে। তো এইখানে আসলে প্রথমবার কেন হলো না, আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে প্রথমবার আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমার পাসপোর্টের সেখানে আমার যে পার্সোনাল নাম্বার সেটা আসলে দেয়নি, মিস্টেক করে হয়তো, মানে সে মিস্টেক করে আমার ছোটো ভাইটা অ্যাপ্লিকেশনগুলো করছে, আমি তাকে সব ডকুমেন্টস দিয়েছিলাম, সে আসলে প্রসেসিংগুলো করছে আর কি। তো সে আমার নাম্বারটা না দিয়ে আমার মানে পাসপোর্টে যে একটা নাম্বার থাকে ইমার্জেন্সি কোডে, সেই নাম্বারটা দিয়েছিল। সেটা আসলে আমার নাম্বার ছিল না, আমার ভাইয়ের নাম্বার ছিল। তো উনি আসলে দেশে ছিল না, তার কয়েকদিন জমা দেওয়ার কয়েকদিন পরে উনি আসলে দেশের বাইরে চলে গেছে। তো কোনো মেসেজও আসে নাই, কোনো আপডেটও পাইনি। এখন হয়তো আমাকে কি ফোন কল দিয়েছিল হাই কমিশন থেকে বা কোনো আপডেট আসছিল নাকি, আমি আসলে বলতে পারলাম না। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো বা যোগাযোগ করতেও পারে, হয়তো বা আমাকে পায়নি, যার কারণে এতদিন হোল্ড হয়েছিল, 1 মাস পরে রিজেক্ট করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে, একটা না অনেকগুলো জিনিসই আছে, যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অবশ্যই সাথে দিতে হবে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অবশ্যই সাথে দিবেন, সেই সাথে মানে যখন পেপার সাবমিট করবেন যেদিন, কারণ এটা ওরা মাস্ট বি চেক করে। যদি মিসিং থাকে তাহলে পরবর্তীতে আবার হাই কমিশন থেকে ফোন দিয়ে বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাবমিট করেন 40 নম্বর কাউন্টারে গিয়ে। এরকম করে অনেকে জমা দিয়ে 1 দিন পর আবার ভিসা পেয়ে যায়। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে যে স্লট কিন্তু আপনাকে পারচেস করেই নিতে হবে। আপনি চাইলেও, হাজার চেষ্টা করলেও স্লট কিন্তু নিজে নিজে সহজে পাবেন না। হ্যাঁ, হয়তো অনেক চেষ্টা করে পাইতে পারেন, অনেকে হয়তো পাচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই 95%, 99% বলতে গেলে পায় না। আমি পারচেস করে নিয়েছিলাম স্লট, আর মেডিকেল যে ডকুমেন্টসগুলো ছিল এগুলো আমার দিয়েছিলাম, পাশাপাশি আমার পাসপোর্টস, আদার্স যে ডকুমেন্টস সব কিছু আমি দিয়েছিলাম। তবে আমি দিয়েছিলাম কি, একটু বলেছি আগে যে আসলে সিঙ্গেল মেডিকেল অ্যাটেন্ডেন্ট মানে দিয়েছিলাম আর কি, উইদাউট অ্যাটেন্ডেন্ট, আমার কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না। তো পরবর্তীতে যখন জমা দিলাম, এইখানে আসলে কি কি জিনিস আমি মানে মানে একটু অ্যালার্ট ছিলাম, সেটা হলো যে আমার নাম্বারটা, যেটা আমি যে পাসপোর্ট মানে জমা দিচ্ছি ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য, সেখানে অবশ্যই আপনার নিজস্ব রেজিস্ট্রেশন করা সিম নাম্বারটা দেবেন, যেটা আপনার নিজের নামে রেজিস্টার করা। অন্য কারো সিম নাম্বার আপনি এখানে অবশ্যই দিবেন না। ঠিক আছে, এটা যদি করেন তাহলে এটা রিজেক্ট হওয়ার একটা চান্স থাকে, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এরপর যদি আমি আরও বলি আপনাকে, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অবশ্যই দিবেন, যেটা একটু আগে বলেছি, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অবশ্যই দিবেন। এবং আপনি যে বাংলাদেশে আপনার ট্রিটমেন্ট করছেন, এই ট্রিটমেন্টের সকল ডকুমেন্টস, প্রেসক্রিপশন, আপনার এক্সরে রিপোর্ট বা আদার্স যে ল্যাবরেটরির যে রিপোর্টগুলো আছে সেগুলো দিবেন। কলকাতায় যদি আপনি এর আগে ট্রিটমেন্ট নিয়ে থাকেন, সেই ট্রিটমেন্টের কপিগুলোর সাথে যুক্ত করে দিবেন। আপনার বাসার বিদ্যুৎ বিলের কপিটা অবশ্যই দিবেন। আপনি কি করেন, চাকরি করেন নাকি ব্যবসা করেন? যদি চাকরি করে থাকেন তাহলে এনওসি দিবেন, যদি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স দিবেন। এরপর আসি ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আপনার নির্দিষ্ট একটা অ্যাকাউন্টের একটা ব্যাংক স্টেটমেন্ট দেবেন গত 1 বছরের। যদি ব্যাংক স্টেটমেন্ট আপনি না দিতে পারেন তাহলে আপনাকে ডলার এন্ডোসমেন্ট করে দিতে হবে। 25 থেকে 30 হাজার টাকা খরচ করে আপনি ডলার এন্ডোসমেন্ট করে সেই ডকুমেন্টস এখানে সাবমিট করবেন।
এটা হলো ব্যাংকের লেনদেন বিষয়। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হলো যে আপনি যদি এর আগে ইন্ডিয়াতে গিয়ে থাকেন, সেটা ট্যুরিস্ট ভিসা হোক বা মেডিকেল ভিসা হোক, যে কোনো ভিসাতে হোক না কেন, আপনি যে গিয়েছেন সেই ভিসাটার একটা কপি দিবেন অ্যাটাচ করে। আপনি যে সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরছেন, কলকাতা, দিল্লি, মুম্বাই, হাওড়া, রাজস্থান, পাঞ্জাব, যেখানে যেখানে ঘুরেন, ঠিক সেম আমি যেটা করছি, আমি সাথে জমা এগুলা একটা ডকুমেন্টস আমি দিয়ে দিছি। এরপরে আসি, আপনি কতদিন ওখানে ছিলেন এবং আসার পরে যে আপনি মানে ডিপার্চার করছেন, অ্যারাইভাল করছেন, যে সিলটা আপনাকে দিছিল, অ্যাজ লাইক আমার পাসপোর্টে যেরকম আছে ঠিক এইরকমভাবে অ্যারাউন্ড 3-4টা সিল আপনার কিন্তু থাকবে। আপনি যখন ইন্ডিয়াতে গেছেন, ঢুকছেন, তখনকার সিল থাকবে, যখন আপনি বের হয়েছেন তখনকার সিল থাকবে। এই সিলগুলো একটা কপি করে অবশ্যই দিবেন। ইভেন আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে যদি ওভার স্টে করে থাকেন, যদি আপনার এফআরআরও করা থাকে, সেটা একবার করেন বা 2বার করেন বা 3বার করেন, জয়টা এফআরআরও করা থাকবে, সেই এফআরআরও করার ডকুমেন্টস আপনি এটার সাথে অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, এই জিনিসগুলো অবশ্যই দিবেন, না হলে আপনার ভিসা হওয়ার চান্সটা কিন্তু কম থাকে। যার এগুলো আছে সে অবশ্যই দিবেন, যদি না থাকে, যেটা নাই, ধরুন এফআরও আপনার না থাকতে পারে, আপনি দিলেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু এর আগের ভিসা নিয়ে যে আপনি ইন্ডিয়ায় গেছেন সেটার ডিটেলসগুলো এখানে উল্লেখ করে দেবেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো যে আপনি যে অ্যাপ্লিক্যান্ট, আপনি যে ফাইলটা জমা দিচ্ছেন, আপনার ছবি, আপনার নাম, আপনার অ্যাড্রেস, এই জিনিসগুলো যেন যথাযথ হয়। এগুলো যখন জমা দিবেন, জমা দেওয়ার আগে ভালোভাবে চেক করে নেবেন, কোথাও নামের বানান ভুল আছে নাকি, কোথাও নাম্বারটা মিসিং আছে নাকি, বা নাম্বারে কোনো একটা ওয়ার্ড ডিজিট মিসিং আছে নাকি, আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আপনার নামের সাথে ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা, আপনার নামের সাথে আপনার বিদ্যুৎ বিলের কপি, বা আপনি যে বাসায় থাকেন সেটা বিদ্যুৎ বিলের কপি আপনার সাথে অ্যাডজাস্ট মানে ঠিক আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে চেক করে দেখবেন। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে আপনার যখন ফাইলটা সাবমিট করবেন, টোকেন নেওয়ার পরে যখন যেই কাউন্টারে সাবমিট করবেন, সেই কাউন্টারে যখন আপনি ফাইলটা দিবেন, সেখানে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা থাকবে, তার সাথে যথেষ্ট জেন্টেলভাবে কথা বলবেন, যথেষ্ট ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন, এবং আপনি যেন দেখতে, আপনি যে মেডিকেল ভিসায় অ্যাপ্লাই করছেন, দেখতে যেন আপনাকে একটু মানে আসে না, অনেকে স্টাইল করে আসে, অনেকে একটু খুব ভাবসাব নিয়ে আসে। ঠিক আছে, এই রকমটা আসলে করবেন অ্যাজ এ নর্মাল, আপনি একজন মেডিকেল ভিসা প্রত্যাশী, তো আপনাকে যেন ফার্স্ট লুকটা যেন এরকম হয় যে না, হ্যাঁ আপনি অ্যাজ এ নর্মালভাবে আছেন, আপনি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, অ্যাজ লাইক একজন মানে ট্রিটমেন্ট নেওয়ার মতো আপনি একজন পার্সন। ঠিক আছে, ওইভাবে স্টাইল করে আসার দরকার, হাই প্রোফাইল বা খুব সেজে গুজে ওই রকমভাবে আসার আসলে কোনো দরকার নাই, কারণ এই জিনিসগুলো কিন্তু তারা খেয়াল করে, ফার্স্ট ইমপ্রেশনটাও কিন্তু তারা দেখে, হয় এমনটা হইতে পারে তারা হয়তো বা কোথাও কিন্তু নোট করে দিতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু ফলো করবেন। আর বেশি কিছু কি বলবো, যাক ফাইনালি এবার সেকেন্ড টাইম যেহেতু দিয়েছি, অল্পের মধ্যে হয়েছে, আমি এই জিনিসগুলো সম্পূর্ণভাবে ফলো করছি, সব কিছু আমার ডকুমেন্টসগুলো আমি নিজের হাতে পয়েন্ট টু পয়েন্ট আমি চেক করছি, পয়েন্ট টু পয়েন্টে আমি দেখছি যে কোথাও ভুল আছে নাকি, কোথাও কিছু আছে নাকি। তো ফার্স্ট টাইম যখন ছিল তখন কিছু মিসিং ছিল, কিছু ভুল ছিল টুকটাক, তো সেটা আমি বলছিলাম, কিন্তু তখন আসলে কারেকশন করার কোনো ওয়ে ছিল না বা সময় ছিল না, যার কারণে হয়তো বা আমার প্রথমবারই রিজেক্ট হয়েছে, নাহলে হয়তো বা হইতো না, নাহলে আরও আগে হয়তো বিষয়টা পেয়ে যেতাম। তো যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাই ইন্ডিয়ান এম্বাসিকে, যারা এখন প্রতিনিয়ত দেখছি যে মেডিকেল ভিসা দিচ্ছে, অনেক ভিসা নিয়ে যাচ্ছে মানুষ মেডিকেল ভিসা এখন প্রতিনিয়ত। এই যে এখন একটু আগে আমি যে ভিসা উঠাইলাম, আমার সাথে দেখলাম আরও অনেক মানুষ আছে যারা কন্টিনিউয়াসলি লাইনে এসে পাসপোর্ট নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি মেডিকেল ভিসা অ্যাপ্লাই করার সময় যদি আপনার অ্যাটেন্ডেন্ট দিয়ে থাকেন, সেটা যদি আপনার ব্লাড কানেকশন হয় তাহলে ঠিক আছে, ব্লাড কানেকশন ছাড়া আপনি অ্যাটেন্ডেন্ট দিবেন না, দিলে কোনো লাভ হবে না, ওটা রিজেক্ট হয়ে যাবে। আপনার ডকুমেন্ট যদি অরিজিনালও হয়, সব কিছুই থাকে, আপনার রিজেক্ট হয়ে যাবে। তবে একটা জিনিস বলি, অ্যাটেন্ডেন্ট বলতে কি বোঝায়, আপনার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, নিজস্ব সন্তান, এগুলোই হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্ট, ব্লাড কানেকশন। আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এরা কিন্তু আপনার কখনোই অ্যাটেন্ডেন্ট হিসেবে গ্রহণযোগ্য না। যদি দেন তাহলে রিজেক্ট করবে,
আর যদি আপনার নিজের ব্লাড কানেকশনের মধ্যে কাউকে দিয়ে থাকেন, ধরেন আপনার আপন ভাইকে দিয়েছেন বা আপনার আপন বোনকে দিয়েছেন বা আপনার মাকে দিয়েছেন, তাহলে যখন আপনি পাসপোর্ট ডেলিভারি নিতে আসবেন, আপনি 2টা টোকেন, আপনারটা সাথে যাকে দিয়েছেন তারটা নিয়ে আসলেই পাসপোর্ট দিয়ে দেয়, ঝামেলা করে না। কিন্তু যদি আপনি মামাতো ভাই চাচাতো ভাই যদি কাউকে দিয়ে থাকেন, তখন যদি আপনি 2টা টোকেন নিয়ে এসে যদি তার পাসপোর্টটাও কালেকশন করতে চান, তখন কিন্তু সে দিবে না, তখন কিন্তু অবশ্যই তাকেই লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের নিয়ম। আমার আগে যে ছিল বা 2-1 জন আগে যারা ছিল, তাদের 1-2 জনের মধ্যে দেখলাম যে এরকম করছে, তাদেরকে পাসপোর্ট দেয় নেই। বিকজ মানে যে অ্যাপ্লিকেন্ট তারটা দিছে, কিন্তু যে অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিল তার চাচাতো ভাই না খালাতো ভাই মনে হয় ছিল, বললো যে আপনি তাকে নিয়ে আসেন, এই টোকেন তাকে নিয়ে আসতে হবে, তাহলে পাসপোর্ট দেবো, আদারওয়াইজ দিব না। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আশা করি আপনারাও যদি সঠিকভাবে ভালোভাবে প্রসেস করে থাকেন, ডকুমেন্টসগুলো ভালোভাবে যদি সাজাই দিতে পারেন, যদি বিশ্বাস করাইতে পারেন যে না হ্যাঁ আমার ইমার্জেন্সি মেডিকেল ভিসা দরকার, তাহলে তারা অবশ্যই ভিসা দিবে। আর যখন ফাইলটা সাজাবেন, ফাইলটা যেন স্ট্রং হয়। আমি যে সিঙ্গেল দিয়েছি, আমার কিন্তু ফাইল ডকুমেন্টস আমার কিন্তু সব কিছু স্ট্রংলি ছিল, যার কারণে হয়তো বা ভিসা দিয়েছে। ঠিক আছে, তবে আমি বলবো আপনার ফাইল যখন আপনি দিবেন, তখন অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো বা আপনার প্রবলেমটা যেন স্ট্রং প্রবলেম হয়। ঠিক আছে, বা আপনার ডকুমেন্টসগুলো যেন তারা বুঝে যে না হ্যাঁ দিস ইজ দ্য রিয়েল প্রোফাইল, দিস ইজ দ্য রিয়েল ডকুমেন্টস। ঠিক আছে, তারা যেন মানে রিজেক্ট করার সুযোগটা না পায়, তারা যেন ফিল করে যে না হ্যাঁ এই ফাইলটা যে আমি দেখতেছি, এই ফাইলটা রিয়েল একজন পার্সন বা রিয়েল প্রবলেম, তার মেডিকেল ভিসাটা আর্জেন্ট দরকার। ঠিক এরকমভাবে ডকুমেন্টসগুলো সাজাই দিবেন। ঠিক আছে, আর প্রিভিয়াসলি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এগুলো অবশ্যই সবসময় ভেরিফাই করে দিবেন, সব কিছু চেক ব্যাক করে দেন সাবমিট করবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, চেক করবেন কোথায়, 2টা জিনিস ফলো করবেন। আইভেক লিখে সার্চ দিলে 3-4টা লিঙ্ক আসে, ওয়েবসাইট আসে, ওখানে indianvisa.gov.in ইন্ডিয়ান অনলাইন একটা লেখা আছে, এরকম একটা লিঙ্ক আছে, ওয়েবসাইট আছে, এটা দিকে চেক করবেন। এখানে সবসময় আপডেটটা বোঝা যায়। আপনার ভিসাটা আন্ডার প্রসেসিং আছে, এটার পরে যদি স্ট্যাটাস চেঞ্জ হয়, তাহলে আপনি দেখতে পাবেন গ্রান্টেড হয়েছে বা আন্ডার প্রসেস আছে। যদি গ্রান্টেড হয়, ভিসা হয়, তাহলে গ্রান্টেড ওখানে দেখতে পাবেন, ভিসা প্রিন্টেড এটাও দেখতে পাবেন। ঠিক আছে, আরেকটা চেক করবেন, সেটা হচ্ছে যে ডেলিভারি যখন নিতে যাবেন, যে আপনার ডেলিভারিটা আসলে নিতে চাচ্ছেন, তখন কোনটা ফলো করবেন, passtrack.net এই যে লিঙ্কটা আছে ওয়েবসাইটটা, এটা ফলো করবেন। এইখানে আপনার সবসময় স্ট্যাটাসটা আপডেট হইলে দেন ওরা আপনার পাসপোর্টটা ডেলিভারি দিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত 3 স্টেপ ডান না দেখাবে, ততক্ষণ পর্যন্ত আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারবেন না। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। তো এই জিনিসগুলো সবসময় ফলো রাখবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস বলি, যারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে এখনও ফলো বা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করেন। ঠিক আছে, সম্পূর্ণ মানে প্রয়োজনীয় যে আপডেটগুলো বা প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার কাছে আছে, এগুলো আমি আপনাদেরকে সবসময় শেয়ার করব, এবং পরবর্তীতে আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, যেগুলো সবার প্রয়োজনীয়, সবার কাজে লাগবে। ধরেন এখন যারা মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়াতে যাচ্ছেন, আমি কয়েকদিন পরে ইন্ডিয়াতে যাচ্ছি, তখন সেখানকার আপডেটগুলো আর জানাবো, হসপিটাল নিয়ে আপডেট জানাবো, কোথায় যাচ্ছি। অনেকেই মানে বিভিন্ন কারণে ইন্ডিয়াতে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইস্যু আছে, হয়তো তো আপনার সাথে মিলে যেতে পারে। তো এই জিনিসগুলো সব কিছু আপডেট আমার ভিডিওতে পাবেন। তো এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।